আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবেনি। ধরনের মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, তার কারণ সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, সার্ভে হওয়া উচিত। রাজনীতিতে অনেক সময় কোনো বৃহৎ স্বার্থের অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। সিলেবাস নিয়ে কোনো চিন্তা ভাবনা এবং জাতীয় শিক্ষানীতি দেখুন, কালকে মূলত আমাদের কেন্দ্র সরকারের শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিক এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের আধিকারিক, তাদের মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীরও সেখানে থাকার সম্ভাবনা আছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং স্কুল শিক্ষামন্ত্রী, দুই শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত থাকবে, আমিও উপস্থিত থাকবো সেখানে। মূলত কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, যে প্রকল্পগুলো এখনও পর্যন্ত ঠিকমতো এখানে ইমপ্লিমেন্ট হয়নি, বিশেষ করে ইউডাইজ, যে ইউডাইজের মধ্যে দিয়ে রাজ্য সরকার তথ্য দেয় কেন্দ্রের প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্ম সেখান থেকে সমগ্র দেশের শিক্ষার বাস্তব চিত্রটা ধরা যায়। সেই ইউডাইজ নিয়ে মিটিং আছে, তার সাথে অন্যান্য বিষয়ে আলোচনা হবে। ছাত্রভোট নিয়ে কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন? কারণ বামপন্থী স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ইতিমধ্যেই বলছে যে ছাত্রভোট করতেই হবে। ছাত্রভোট নিয়ে এখনো পর্যন্ত এই সরকারের না, লিন্ডো কমিশনের সুপারিশ আছে, সমস্ত কিছু আছে, দেখে আমাদের উচ্চশিক্ষামন্ত্রী ঠিক করবেন। এটা একদমই রাজ্য সরকারের প্রেরোগেটিভ। প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে তো এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় গেলেন তিনি? উনি পাহাড়ে গেছেন শুনতে পাচ্ছি আমিও। অনেকদিন পাহাড়ে যাওয়া হয়নি, উনি পাহাড়ে গেছেন। খোঁজ নিন কোথায় কোন পাহাড়ে আছে। তৃণমূল কংগ্রেস তারা তাদের দলের সভাপতি করলেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব মিত্রকে এটা করা আপনার জেলার সমীকরণ এবং আপনাদের রাজনীতির ক্ষেত্রে কি কোনো রকম কোনো অ্যাডভান্টেজ দেবে? দেখুন, প্রথম কথা বলি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে ডুবন্ত নৌকো। তার মাঝি মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত, ওটা কোনো ম্যাটার করে না। তো স্বাভাবিকভাবে তার সভাপতিকে সে খায় না মাথায় দেয়, এটা কোনো বিষয়ই নেই। বিপ্লব মিত্রবাবু অনেক সিনিয়র পলিটিশিয়ান, এখন তো যতদূর আমার মনে হয় 70-এর উপরে ওনার বয়স। এই বয়সে রাজ্য সভাপতি কি করবে? কিন্তু ঘুরতেই পারবেন না, শারীরিক অবস্থায় সেরকম নেই। তো স্বাভাবিকভাবে ওনারা নিজেরাও ধরে নিচ্ছেন যে পার্টিটা ডুবতে চলেছে, সেজন্য ওরকম ব্যক্তিকে সভাপতি করছেন যিনি বয়স এত বেশি যে যিনি সভাপতি হিসেবে তার কর্মকাণ্ড চালাতে পারবেন না। কিন্তু আপনি বলছেন যে মাথা ব্যথা নেই, কিন্তু এই মুহূর্তে তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিজেপি এই নিয়েই চর্চা চলছে, তার বাইরে আর কোনো আলোচনা নেই। দেখুন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল নিয়ে অলরেডি আমাদের রাজ্য সভাপতি স্পষ্ট করে দিয়েছেন। আমাদের কাছে তৃণমূল তৃণমূলই, ভালো খারাপ বলে কিছু হয় বলে আমার তো মনে হয় না। ও সোনার পাথর বাটির মতো, খুঁজতে গেলে পাওয়া যাবে না। ভালো তৃণমূল একসময় ছিল 2011 সালের আগে, যারা তৃণমূল করতো ক্ষমতায় আসার আগে কিছু ব্যক্তি ছিলেন, তারা তৃণমূলে নেই, তারা সব এখন তৃণমূল থেকে বিতাড়িত হয়ে গেছে লাস্ট কয়েক বছরে। সুস্মিতা দেব, প্রকাশজি বড়াই, সুখেন্দু শেখর রায়, এরা তাহলে কোন তৃণমূল হিসেবে আপনারা ধরেছিলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই বিষয়ে আমাদের একজন রাজ্যসভার যে এমপি, তারা রাজ্যসভায় কে নমিনেশন পাবে পুরো বিষয়টি হচ্ছে একটা পার্টির সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত হয়। রাজনীতিতে অনেক সময় কোনো বৃহৎ স্বার্থের অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। তো বৃহৎ স্বার্থটা বা যেটা আগামী দিনের লক্ষ্য বা গোল, সেটা দেখা যায় না অনেক সময়। যখন দেখতে পাবেন বুঝতে পারবেন। আমরাও এক সময় যখন জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতির সাথে সরকার করেছিলাম, তখন আমাদের অনেককে ক্রিটিসিজম করেছিল, আমাদের কর্মীরাও ক্রিটিসিজম করেছিল যে মেহবুবা মুফতির পার্টির সাথে আমরা যাচ্ছি কেন ইয়ে করতে। পরবর্তী সময় সবাই বুঝতে পেরেছিল কেন গেছিলাম আমরা। আমরা রাজনৈতিক অসৌজন্যতাকে আমরা বিশ্বাস করি না। আমাদের মুখ্যমন্ত্রী যেখানেই প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন, সেখানে বিজেপির টিকিটে জেতা এমএলএদেরকেও ডাকছেন, তৃণমূলের টিকিটে জেতা এমএলএদেরকেও ডাকছেন। স্বাভাবিকভাবে কে কার সাথে বসবে আর বসবে না, কে কার সাথে চা খাবে কি খাবে না, সেটা তার নিজের ব্যাপার। গতকাল অনুব্রত মণ্ডল, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বা সব থেকে ঘনিষ্ঠ কেষ্ট, আদরের কেষ্ট, সেই আদরের কেষ্ট তো দিদির সঙ্গে থাকলেন না। দিদির সাথে এখন কেউ নেই, সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছে। দিদি ভাইপোর কাঁধে হাত রেখেছেন এবং তারপর থেকে সবাই একে একে দিদিকে ছেড়ে চলে যেতে চাইছেন। আগামী দিনে দিদি একাই থাকবেন। আমি বহু আগে বলেছিলাম, এখনও আপনাদের আর্কাইভে থাকলেও থাকতে পারে, খুঁজে দেখুন, যে একসময় এই পার্টিটাতে কেউ থাকবে না, পিসি আর ভাইপোই শুধু থাকবে। দেখুন, আমার যেটা মনে হয় যে এই এটা এনফোর্সমেন্ট হলে পরে স্বাভাবিকভাবে যারা অপরাধিক তত্ত্ব আছে, যে অপরাধিক সমাজবিরোধী যারা আছে, তাদেরকে আগাম সচেতনতামূলক এক কার্যপদ্ধতি হিসেবে বা তাদেরকে আগে থেকে অ্যারেস্ট করার যে অধিকার পুলিশের হাতে যাচ্ছে, এতে অনেক সময়
গণ্ডগোল লাগার আগেই বা গণ্ডগোল শুরু হওয়ার আগেই, দাঙ্গা শুরু হওয়ার আগেই দাঙ্গাকে আটকে দেওয়া যাবে, গণ্ডগোলকে আটকে দেওয়া যাবে, সেটা তো ল অ্যান্ড অর্ডারের পক্ষে ভালো হবে। আমার ব্যক্তিগত মত আমি দিয়েছি, ফিনান্সিয়াল লিটারেসি অলরেডি সিবিএসসিতে কিছুটা শুরু হয়ে গেছে, সিলেবাসে আছে, আপনারা যদি দেখেন। আমি বলেছি পশ্চিমবঙ্গেও আমাদের বাচ্চাদেরকে ফিনান্সিয়াল লিটারেসি মিনিমাম আমাদের স্কুল লেভেলে বাচ্চাদের সামান্য হলেও সেই সম্যক ধারণা একটু হওয়া উচিত, সামান্য ধারণা কিন্তু ধারণা হওয়া উচিত যে ফিনান্সিয়াল লিটারেসি কাকে বলে, তার মানে কি কি আমাদের জানা উচিত, যে বিষয়গুলো আমি বললাম মিনিমাম ধারণাটুকু সেটা এক্সপার্টরা ঠিক করবেন, যারা সিলেবাস নিয়ে ভাবেন, চিন্তা ভাবনা করেন, কারিকুলাম তৈরি করেন, তারা ঠিক করবেন। এখন গণপিটুনিতে কাউকে আপনি মেরে ফেলবেন, এটা অ্যাকসেপ্টেবল নয়, কোনো সমাজে অ্যাকসেপ্টেবল নয়। আমি যাচ্ছি না সে অপরাধী ছিল অপরাধী নয়, তাতে আমরা যাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে গণপিটুনিতে যাকে মারা হয়েছে পুলিশ তদন্তে দেখেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মূল অভিযুক্ত যে তার মধ্যে তিনি নন, তার পরিবারকে আমরা সহায়তা করেছি, আর্থিক সহায়তা, চাকরি দেওয়ার কাজ করেছি। কিছু রাজনৈতিক দল আছে, কিছু শকুন আছে, বরাবরই থাকে লাল শকুন, তারা ঘুরে বেড়ায়, তারা এসব করে। তো যেখানে মৃতদেহ পাবে সেখানে তারা চলে যাবে, নতুন নতুন এই ধরনের ফকির ফিন্দি ঘাটবে, এবং একজন তাদেরই মধ্যে থেকে একজন বলবে যে জমা খরচ করে দেখাও তারপরে বলো, আর একজন সঙ্গে সঙ্গে আর এক নেতা তাদের মধ্যে অন্য স্বর নিয়ে বলবে যে এই যে এনকাউন্টার করা হলো বা অমুক হলো তার মানে হচ্ছে এটাকে ধামাচাপা দেয়া। তো এটা এদের মধ্যে এরা নিজেরাই কনফিউজ। আগে নিজেরা ঠিক করুক পার্টিগতভাবে যে তারা কি চাইছে, তারপরে আমাদের দিকে আঙুল তুলুক। বেআইনি মদের ঠেক থাকবে কেন? বেআইনি মদের ঠেক রাখা যাবে না। আমরা স্পষ্ট বলে দিচ্ছি পুলিশ প্রশাসনকে, যদি মনে করেন যে টাকা নিয়ে পকেট ভরবেন আর বেআইনি মদের ঠেক চালাবেন, আমাদের সরকার চালাতে দেবে না, আমাদের সরকার এটা অ্যাকসেপ্ট করবে না। এবং আমরাও নিজেদের এলাকায় নজরদারি রাখছি, কোথাও এই ধরনের বেআইনি মদের ঠেক যেন না চলে। দেখুন, এফআইআর যদি হয়, সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ আইন অনুসারে, আমাদের ন্যায় সংহিতা অনুসারে কাজ করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবেনি, কেউ বাঁচাতে পারবে না। এত কাণ্ড করে রেখেছেন, শুধু এই দুরাশ্রয় সেবাশ্রয় নয়, আরও অনেক কাণ্ডকীর্তি করে রেখেছেন, যে কাণ্ডকীর্তির জন্য উনি এমনিই জেলে যাবেন, সেটা তো বিদেশে পালানোর চেষ্টা করছেন। না তো গলার আওয়াজ দিচ্ছেন না, মানে লতা মঙ্গেশকর বেঁচে থাকলেও তাকেও গান গাওয়ানোর জন্য এতটা রিকোয়েস্ট করতে হতো না, যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার ভয়েস দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হচ্ছে। তো বড় মাছ তো একবারে ছিপে ওঠে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে তুলতে হয়। আমার ব্যক্তিগত মত, পার্টিগত মত নয়, ব্যক্তিগত মত হচ্ছে এই ধরনের মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, সার্ভে হওয়া উচিত। একসময় বুদ্ধদেব ভট্টাচার্য আজ থেকে বহু বছর আগে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে এই সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর। যদিও পলিটিক্যাল প্রেসারে, তার রাজনৈতিক দলের চাপে তাকে সেই বক্তব্য থেকে সরে আসতে হয়েছিল, কিন্তু একজন মুখ্যমন্ত্রী, এবং বিশেষ করে তা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মুখ্যমন্ত্রী তো এমনি কল্পনা বা স্বপ্ন দেখে মায়ের স্বপ্নাদেশ পেয়ে ওটা বলেননি। ওনার কাছে গোয়েন্দা সংস্থা, অর্থাৎ যারা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের হয়ে কাজ করে, তাদের রিপোর্ট ছিল, এবং সেই রিপোর্টের ভিত্তি করে উনি বলেছিলেন। আর সেটা কত সালে বলেছিলেন আপনারা মনে করে দেখুন। তখন যদি এই অবস্থা ছিল, তাহলে আজকে কি অবস্থায় খালিজি মাদ্রাসাগুলো পৌঁছেছে। সরকারের উচিত সার্ভে করা, যে মাদ্রাসাগুলোর সাথে এই ধরনের দাঙ্গায় উস্কানি বা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আসবে, তাদের পত্রপাঠ শাটডাউন করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এগুলো মামদবাদী চলবে না। এগুলো করতে হলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, আছে কোনো কি করো। দেখুন, এটাই হচ্ছে আগের সরকারগুলো এবং আমাদের সরকারের মধ্যে পার্থক্য। আমি পেপারে পড়তাম যখন আমি স্টুডেন্ট ছিলাম এই মস্কের ব্যাপারে, বামফ্রন্ট আমলে। বামফ্রন্ট সাহস পায়নি 34 বছরে এই মস্কে টাচ করার জন্য, স্পর্শ করার জন্য এই মসজিদকে। কারণ কি, ভাবাগে ভেবে আঘাত লাগবে, কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। এই যে মানসিকতা, আমরা যখন রাস্তা চওড়া করতে হচ্ছে, আপনি মন্দির ভেঙে দিচ্ছেন। যাদবপুরেই ভাঙা হয়েছিল এই 8B পরে, সুলেখা মোড়ের পরে, তখন রাস্তা চওড়া হয়েছিল, বামফ্রন্ট আমলেই হয়েছিল। কিন্তু ওই মসজিদটা রানওয়ে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। মসজিদে হাত দেওয়ার সাহস কেউ দেখায়নি, না বামফ্রন্ট সরকার দেখিয়েছে, না তৃণমূল কংগ্রেস সরকার দেখিয়েছে। অথচ আরব সহ, সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম বা ইসলামিক দেশে ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য মসজিদ নিয়মিতভাবে রিপ্লেস করা হয়, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। কারণ মসজিদের কনসেপ্টটাই তাই। মসজিদ
একটা নামাজ পড়ার জায়গা শুধুমাত্র। মন্দির আর মসজিদের মধ্যে পার্থক্য আছে। মন্দির মানে সেটা দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় সেখানে, ইসলামে সেটা বিশ্বাস করা হয় না, ইসলাম অন্য বিশ্বাসে বিশ্বাস করে, তো স্বাভাবিকভাবে সেটা রিপ্লেসেবল ইসলামিক কান্ট্রিগুলোতে হয়। দেখুন, ল্যান্ড পলিসি তো এখনও তো ঘোষণা হয়নি, আমাদের মাননীয় শিল্পমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আগামী দিনে তা ঘোষণা করবে। আমরা এটুকু বলতে পারি, আমাদের যে মাইন্ডসেট বা আমাদের যে প্রিন্সিপাল, যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা শিল্পায়নের দিকে এগোচ্ছি, তা হলো শিল্পের পথে, প্রকৃত ইনভেস্টমেন্টের পথে, যে ইনভেস্টমেন্টে জব ক্রিয়েশন হবে অর্থাৎ চাকরি তৈরি হবে, সেই সমস্ত রকম বাধাকে দূর করার জন্য যা যা করা দরকার আমাদের সরকার সমস্ত কিছু করবে।